ভারতের সঙ্গে বৈরীভাব নয়, আওয়ামী লীগ শাসনামলের যে অতি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সেটা কিছুটা হলেও হ্রাস পেয়েছে। বাংলাদেশ তার অর্থনৈতিক, অবকাঠামোগত, প্রযুক্তিগত, শিক্ষাগত উন্নয়নের জন্য যেখান থেকে বেশি সাহায্য পেয়েছে বা আরো ভবিষ্যতে পেতে পারে বলে আশা করছে, সেই চীনের দিকেই ঝুঁকে পড়েছে। ভারত চীনের একটা প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র এই অঞ্চলে, চীনের সাথে গভীর সম্পর্ক গড়ে তুলবে, এটা দিল্লিতে নিশ্চয়ই একটা অ্যালার্ম বেল মতো কাজ করবে। অবশ্যই ভারত চাইবে না যে বাংলাদেশে কোনো ধরনের চীনা সামরিক উপস্থিতি আবার নতুন করে বা কখনোই এসে ঘাঁটি গাড়ুক। চীন এবং ভারত এদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা রয়েছে বাংলাদেশ ঘিরে, এবং সেটা নিয়ে চীন সরকার অবশ্যই দুশ্চিন্তাগ্রস্ত। এখন যদি বাংলাদেশ চীনের সামরিক সহযোগিতা আরো গভীর হয়, তাহলেও তাদের, আমি বলবো, ক্ষোভ আর তারা আরো ক্ষিপ্ত হবে, এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা অবশ্যই দেখতে পাবো। চীন যেহেতু যদি বাংলাদেশে তাদের উপস্থিতিটা আরো জোরদার করে, আমেরিকার দৃষ্টিভঙ্গি কি হতে পারে? বাংলাদেশকে চীন, ভারত, যুক্তরাষ্ট্র এই তিনটি বৃহৎ শক্তির কথা ভেবেই নিজের স্বার্থ কিভাবে সংরক্ষণ করা যায়, এগিয়ে নেওয়া যায়, সে কথা ভাবতে হবে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের এই চীনের সাথে সম্পর্কটাকে কি চোখে দেখতে পারে? ডেমোক্রেটিক প্রশাসনের আমলে দেখেছি যে চীনের সঙ্গে যে বৈরী ভাব ছিল, সেখানে একটা জিরো সাম চিন্তা ছিল যে বাংলাদেশ যদি চীনের সঙ্গে অতি ঘনিষ্ঠ হয়ে যায়, তাহলে সেটা ভারতের জন্য এবং যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর। হ্যালো এন্ড ওয়েলকাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার ডিজিটাল প্ল্যাটফর্মে আমার পডকাস্ট কনভারসেশন উইথ সাবির মুস্তাফায়। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফর এবং তার প্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্র নীতির যেই নতুন রূপ বা নতুন চ্যালেঞ্জ সেগুলো নিয়ে। এবং এগুলো নিয়ে আলোচনার জন্য আজ আমার সাথে যোগ দিচ্ছেন বেইজিং এ অবস্থিত গ্লোবাল গভর্নেন্স ইনস্টিটিউশনের ডিস্টিংগুইশড রিসার্চ ফেলো সৈয়দ মাহমুদ আলী। ডক্টর আলী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আমি যদিও জানি আপনি আজকে লন্ডনে আছেন, কাজেই সময়ের কোনো সমস্যা নেই। আজকে শুরু করি যে এই তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি যে বেজিং সফর করে আসলেন, সেই সফরকে বাংলাদেশের কোনো লেখক, কমেন্টেটর, তারা এটাকে বলছেন যে এটা হচ্ছে একটা রিসেট, একটা নতুন দিগন্তের উন্মোচন হচ্ছে, একটা পররাষ্ট্রনীতিকে নতুন দিকে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু আমরা জানি যে 1975 সালের পর থেকেই বাংলাদেশের সকল রাষ্ট্রপ্রধানই বেজিং সফর করেছেন, চীনের সাথে একটা বহুমুখী সম্পর্ক গড়ে তুলেছেন। শেখ হাসিনার আমলেও আমরা সেটা দেখেছি, অনেক ইনভেস্টমেন্ট, অনেক ইনফ্রাস্ট্রাকচারে অংশগ্রহণ। শি জিনপিং বাংলাদেশ কয়েক ঘন্টার জন্য হলেও সফর করে গেছেন এক সময়। কাজেই এই তারেক রহমানের সফরটা নতুন কি দিগন্ত উন্মোচন করছে বলে আপনার মনে হয়? আমি বলবো যে বাংলাদেশের সঙ্গে তারেক রহমানের বাবা, পিতা জেনারেল জিয়াউর রহমান 1977 সালে এবং পরে 1980 সালে চীন সফর করার মাধ্যমেই বাংলাদেশের সঙ্গে চীনের একটা অতি ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপিত হয়েছিল। তারপরে তার মাতা প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলেও চীনের সঙ্গে সে সম্পর্ক আরো সুদৃঢ় করা হয়। তাদের সেই ক্ষমতার সময় ছাড়াও আওয়ামী লীগ, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেও চীনের সঙ্গে সম্পর্ক আমি বলবো শক্তিশালী করা হয়েছিল। কিন্তু তার পাশাপাশি চীনের প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র ভারতের সঙ্গে বাংলাদেশের একটা অতি ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করা হয়েছিল, এবং সেই কনটেক্সটে এটা বলা যায় যে বাংলাদেশ তখন একদিকে ভারত, অন্যদিকে চীন, এ ধরনের দুই বৃহৎ শক্তির মাঝখানে একটা ভারসাম্য প্রতিষ্ঠার প্রচেষ্টায় ব্যস্ত ছিল। কিন্তু এখন যে সম্পর্ক প্রতিষ্ঠিত হচ্ছে বলে আমরা তার চিহ্ন দেখতে পাচ্ছি, তাতে মনে হয় ঠিক ভারতের সঙ্গে বৈরী ভাব নয়, কিন্তু অতীতের আওয়ামী লীগ শাসনামলের যে অতি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সেটা কিছুটা হলেও হ্রাস পেয়েছে। এবং মূলত এখন বাংলাদেশ তার অর্থনৈতিক, অবকাঠামোগত, প্রযুক্তিগত, শিক্ষাগত এসব খাতে উন্নয়নের জন্য যেখান থেকে বেশি সাহায্য পেয়েছে বা আরো ভবিষ্যতে
ভবিষ্যতে পেতে পারে বলে আশা করছে, সেই চীনের দিকেই ঝুঁকে পড়েছে, সেদিকেই নজরটা একটু বেশি দেওয়া হচ্ছে। আচ্ছা, এই যে সমঝোতা স্মারকগুলো স্বাক্ষর করা হলো, 17টা এমওইউ স্বাক্ষর করা হয়েছে, এবং কিন্তু সেখানে ওই প্রতিরক্ষা বিষয়ক কোনো ব্যাপার ছিল না, যদিও অনেকে আশা করছিলেন যে চীনের কাছ থেকে J-10 ফাইটার বিমান কেনার জন্য কিছু একটা কাজ হতে পারে, একটা ড্রোন ফ্যাক্টরি স্থাপনের জন্য কোনো চুক্তি হতে পারে। তো এই যে এগুলো না থাকা, সেটাই কি প্রত্যাশিত ছিল, নাকি এটা পর্দার আড়ালে এই আলোচনাগুলো হচ্ছে এবং কাজটা পর্দার আড়ালেই হবে? আমার ধারণা চীনের সঙ্গে বাংলাদেশের সামরিক যে সহযোগিতার একটা ধারা চলছে বহু বছর ধরে, 77 সাল থেকে, সে ধারা কিন্তু ঠিক মূলত কিছুটা স্পর্শকাতর হিসেবে চিন্তা করে, বিবেচনা করে অন্যান্য দেশের মতোই আহ, প্রতিরক্ষা খাতে এবং রাষ্ট্র নিরাপত্তার খাতে সবকিছু প্রকাশ্যে বলা হয় না। যেমন আমি বলতে পারি যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, প্রতি বছরই প্রায় আমাদের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে গেছেন এবং তার প্রতিপক্ষের সঙ্গে মিলে বিভিন্ন বিষয়ে তাদের সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। সেগুলো ভারতের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটেও লেখা হয়েছে, সবিস্তারে বর্ণনা করা হয়েছে। কিন্তু বাংলাদেশে সে ব্যাপারে কিন্তু কখনো তেমন কিছু বলা হয়নি, প্রকাশিত হয়নি, আম, সংসদেও আলোচিত হয়নি। কাজে আমি মনে করি যে বাংলাদেশের এ ধরনের একটা ধারাবাহিকতা রয়েছে, যে প্রতিরক্ষা ক্ষেত্রে এবং রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়ে যখনই কোনো সমঝোতা হয়, তখন সে বিষয়ে আলাপ আলোচনাটা কিছুটা পর্দার আড়ালে নিপথ্যেই করা হয়। যেমন বাংলাদেশ যখন দুটি সাবমেরিন কিনলো চীন থেকে 2016 সালে, তখন বাংলাদেশের অতি ঘনিষ্ঠ মিত্র দেশ ভারতে সে বিষয়ে খুবই কঠোর সমালোচনা হয়েছিল। আমার মনে হয় বাংলাদেশ চাইবে না যে নতুন করে এ ধরনের সমালোচনা আবার শুরু হোক। তা সত্ত্বেও কিন্তু ভারত পক্ষ থেকে দুটি বিষয়ে সমালোচনা শোনা যাচ্ছে। কাজে বাংলাদেশ এ ব্যাপারে বেশ সতর্কতা অবলম্বন করছে বলেই আমার ধারণা। আচ্ছা, ভারতের বিষয় তো আসতেই হবে, কারণ ভারত, আপনি যেটা বলছিলেন, চীনের একটা প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র এই অঞ্চলে। আর সেখানে ভারতের একজন একটা প্রতিবেশী রাষ্ট্র চীনের সাথে খুব মানে গভীর সম্পর্ক গড়ে তুলবে, এটা দিল্লিতে নিশ্চয়ই একটা অ্যালার্ম বেল মতো কাজ করবে। তো এখন এই যৌথ ইশতেহারে আমরা যেটা দেখলাম, যে তারা এই দুই দেশের সম্পর্কটাকে আরেকটু এলিভেট করার পরিকল্পনা করছে, এবং নিয়মিত ডিফেন্স এবং ডিপ্লোমেসি, এই দুই বিষয়ে নিয়মিত বৈঠকের অঙ্গীকার করছে। তো এই প্রক্রিয়া দেখে কি মনে হয় যে চীন বাংলাদেশকে একটা স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে দেখছে, বা একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এখানে তারা গড়ে তুলতে চায় চীনের তরফ থেকে? আমি বলবো যে কোয়াড, আমরা জানি যে চারটি রাষ্ট্রের সমন্বিত একটি গোষ্ঠী আছে, যুক্তরাষ্ট্র, জাপান, ভারত এবং অস্ট্রেলিয়া। এদের মধ্যে প্রথম 2+2, অর্থাৎ পররাষ্ট্রনীতি এবং প্রতিরক্ষা নীতির মন্ত্রী পর্যায়ের বৈঠক 2+2, এ ধরনের বাৎসরিক বৈঠক অনুষ্ঠিত হয়। ভারতের সঙ্গে জাপানের, ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের, জাপানের সঙ্গে যুক্তরাষ্ট্র, ইত্যাদি ইত্যাদি। এ ধরনের 2+2 এখন একটা মোটামুটি বলা যায় যে আন্তর্জাতিক কূটনীতি এবং নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে একটি ধারাবাহিকতায় রূপান্তরিত হয়েছে। বাংলাদেশের এ ধরনের তেমন কোনো অতীতের রেকর্ড আমরা দেখিনি। এখন চীনের সঙ্গে এই সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়ায় দেখতে হবে কতটা গড়ায়, কত শক্তিশালী সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। সেটা দেখে কাঠামো নির্মাণ করা হয়েছে, কিন্তু বাস্তবে বা সাবস্ট্যান্টিভলি কি হয় সে আলোচনা সম্পর্কে আমরা এখনো জানি না। তবে আমরা এটুকু শুনেছি, দেশের বাইরে, বাংলাদেশের বাইরে বিভিন্ন পত্র পত্রিকায় আন্তর্জাতিক মহলে লেখা হচ্ছে যে বাংলাদেশ চীন থেকে 20টি কি 24টির মতো J-10C জঙ্গি বিমান ক্রয় করবে বলে অনুমান করা হচ্ছে। এবং আপনি যেমনটা বললেন যে একটি ড্রোন ফ্যাক্টরি নির্মাণ করার ব্যাপারেও তাদের মধ্যে আলাপ আলোচনা চলছে। আমি বলবো যে বাংলাদেশ সশস্ত্র বাহিনী কিন্তু 1977 সালের পর থেকেই চীনের উপরে মূলত নির্ভরশীল, কেননা চীনের কাছে সে ধরনের সমরাস্ত্র রয়েছে যেগুলো বাংলাদেশ চায় এবং বাংলাদেশ ক্রয় করতে পারে, এবং চীন সেগুলো বিক্রি করতে ইচ্ছুক। আহ, এ ধরনের অন্য কোনো রাষ্ট্রের কাছ থেকে বাংলাদেশ সে ধরনের সামরিক সরঞ্জাম ক্রয় করার সম্মতি পায়নি। কাজেই সেটা একটা বিষয়। কিন্তু আমি বলবো যে সম্প্রতি চীনের যে অত্যাধুনিক অস্ত্র বাজারে এসেছে, তার মধ্যে J-10C
একটি বিশেষভাবে সুপরিচিত নাম। অন্যান্য দেশ আমি জানি যে আলজেরিয়া, পাকিস্তান তো কিনেছে, আলজেরিয়া কিনছে, অন্যান্য আরো কয়েকটি দেশ জেট এন্ড সি কেনার উদ্যোগ করেছে, এবং বাংলাদেশ যদি সেটা কেনে তবে বাংলাদেশ বিমান বাহিনীর একদিক থেকে উন্নতি হবে, কিন্তু আমি বলবো যে শুধু বিমান কিনলেই যে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার হবে তা নয়, এর মধ্যে আনুষঙ্গিক আরো অনেক কিছু রয়েছে। হুম। সেগুলো বাংলাদেশ কিনতে পারবে কিনা, জোগাড় যন্ত্র করে সেগুলোর সমন্বয় সাধন করতে পারবে কিনা, সেগুলো দেখতে হবে। শুধু বিমান কিনলে চলবে না। হয়তো তারা পিপলস লিবারেশন আর্মির সহায়তার উপর নির্ভর করবে, বিশেষ করে স্যাটেলাইটের জন্য। তো যাই হোক, তো এখন এই চীনের সাথে যদি সম্পর্কটা আম, মানে সামরিক লেভেলে যদি আরো উন্নত হয়, এবং যদি চীনের কাইন্ড অফ বাংলাদেশে তাদের যে উপস্থিতি সামরিক খাতে যদি আরো বৃদ্ধি পায়, তো আমরা একটু আগে আলাপ করছিলাম ভারতের দৃষ্টিভঙ্গি নিয়ে। তো ভারত সেটাকে কি ধরনের হুমকি হিসেবে দেখতে পারে, এবং বাংলাদেশের উপর তাদের কি আদৌ কোনো লেভারেজ আছে এখন, যে যেটা দিয়ে এই চীনের উপস্থিতি কমানো যাবে? আমার ধারণা ভারত বহু বছর ধরেই একটা ব্যাপারে খুবই আগ্রহী, তা হলো যে বাংলাদেশ যেন উগ্রপন্থী বা জঙ্গিবাদী ইসলামিক শক্তির একটা ঘাঁটি না হয়ে দাঁড়াতে পারে। সেজন্য আমরা জানি যে তারা যে কয় বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তাদের সঙ্গে বাংলাদেশ সরকার এবং ভারত সরকারের মধ্যে এ বিষয়ে একটা গভীর এবং আন্তরিক সহযোগিতা ছিল, যেন কোন রকম বিচ্ছিন্নতাবাদী বা জঙ্গি গোষ্ঠী যেন বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতের উপরে কোন রকম হুমকি সৃষ্টি না করতে পারে। সে একটা সহযোগিতার বিষয় ছিল। আম, এখনো ভারত সেটা চাইবে, অন্তত ভারতীয় পত্র পত্রিকায় আমরা যা দেখছি সে বিষয়ে তাদের উৎকণ্ঠা রয়েছে। অবশ্যই ভারত চাইবে না যে বাংলাদেশে কোনো ধরনের চীনা সামরিক উপস্থিতি আবার নতুন করে বা কখনোই এসে আহ, ঘাঁটি গাড়ুক। আমরা একটা কথা শুনছি, সাবেক ভারতীয় রাষ্ট্রদূত ভীনা সিকরি, যিনি কয়েক বছর বাংলাদেশে দায়িত্ব পালন করে গেছেন, তিনি দুটি বিষয়ে খুব উৎকণ্ঠা প্রকাশ করেছেন। যদিও তিনি এখন সরকারে নেই, কিন্তু ধরে নেওয়া হয় যে তিনি সরকারি চিন্তাধারা ওয়াকিবহাল, তিনি জানেন, এবং তারই প্রতিফলন ঘটেছে। তিনি যে দুটি বিষয় উৎকণ্ঠা প্রকাশ করেছেন, একটি হলো তিস্তা আহ, প্রকল্প। তিস্তা প্রকল্পে তিনি বলছেন যে 2024 সালের জুন মাসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে গিয়ে যেসব বিষয়ে ঐক্যমত্য স্বাক্ষর করেছিলেন, তার মধ্যে একটি ছিল যে তিস্তা প্রকল্পে ভারতের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়িত হবে। সেটি এখন হচ্ছে না, চীনারা আসছে, এবং চীনা উপস্থিতি ভারত সীমান্তের অতি নিকটে আসবে, 20 মাইলের কাছাকাছি। এটা নিয়ে ভারত সরকার অবশ্যই চিন্তিত হবেন, একথা ভীনা সিকরি বলেছেন। ভীনা সিকরি দ্বিতীয় যে বিষয়ে উৎকণ্ঠা প্রকাশ করেছেন সেটি হলো মোংলা বন্দর সম্পর্কে, মোংলা বন্দরের সম্প্রসারণ এবং আধুনিকীকরণ সম্পর্কে। আবার 2024 সালে জুন মাসে শেখ হাসিনা দিল্লিতে গিয়ে সেটিও ভারতের হাতে দিয়ে দেবার একটা কথা বলেছিলেন, লিখেছিলেন, স্বাক্ষর করেছিলেন। সেটি এখন মোটামুটি বর্তমান সরকার চীনের হাতে দেবার বা চীনের সাহায্য সহযোগিতায় সেটি বাস্তবায়ন করার কথা ভাবছেন বা বলছেন। এটা নিয়েও কিন্তু ভারতের কিছুটা পীড়া হচ্ছে বলে ভীনা সিকরি উল্লেখ করেছেন। কাজে এই দুটি বিষয় দেখবেন যে চীন এবং ভারত, এদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা রয়েছে বাংলাদেশ ঘিরে, এবং সেটা নিয়ে চীন সরকার অবশ্যই দুশ্চিন্তাগ্রস্ত। কিন্তু বড় কথা হলো যে আমি যেমনটা বললাম, 2016 সালে যখন বাংলাদেশ নৌবাহিনী দুটি অতি সুপ্রাচীন ডুবোজাহাজ চীন থেকে ক্রয় করেছিল প্রশিক্ষণের জন্য, তখন ভারতের খুব ঊর্ধ্বতন কর্মকর্তারা যেভাবে তাদের উষ্মা প্রকাশ করেছিলেন, এখন যদি বাংলাদেশ চীনের সামরিক সহযোগিতা আরো গভীর হয়, তাহলেও তাদের, আমি বলবো, ক্ষোভ, আর তারা আরো ক্ষিপ্ত হবে, এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা অবশ্যই দেখতে পাবো। আমরা দেখলাম যে মংলা বন্দর নিয়ে যে আধুনিকীকরণের যে প্রক্রিয়া, যে প্রকল্প, সেটা নিয়ে ইতিমধ্যে একটা সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে বেজিং এ তারেক রহমানের সময়। কাজে সেটা হচ্ছে চীনের, কিন্তু তিস্তা নিয়ে সেরকম কোনো চুক্তি এখনো হয়নি। তারা একটা আলোচনার প্রেক্ষিতে মানে পরিস্থিতিতে আছেন, একটা প্রি ইভ্যালুয়েশন স্টেজে আছেন। তো এখানে আমার মনে হয় তিস্তার ব্যাপারটা আরেকটু ধীর গতিতে যাবে, কারণ সেটা হয়তো ভারতের জন্য আরো বেশি স্পর্শকাতর, মংলা বন্দরের চেয়ে আরো বেশি স্পর্শকাতর। আবার ভারতের জন্য নির্ধারিত একটা স্পেশাল ইকোনমিক জোনও ইউনিট সরকার বাতিল করে দিয়েছিলেন,
এখন তারেক রহমান সেটা চীনের সাথে সমঝোতা স্বাক্ষর করে আসেন। কিন্তু সমঝোতা স্মারক তো ভুরি ভুরি স্বাক্ষর করা হয়, তার কতগুলো বাস্তবায়ন হয় আবার অ্যাকচুয়ালি প্রকল্প হয় সেটা আমরা জানি না। কাজে আপনি যেটা বলছিলেন এটা দেখতে হবে। কিন্তু এখানে আরেকটা বিষয় হচ্ছে যে মানে ভারতের প্রসঙ্গে যদি থাকি, যে বিএনপি নির্বাচনে জয়লাভের পরপরই নরেন্দ্র মোদী খুবই আন্তরিকভাবেই মনে হয়েছিল যে অভিনন্দন জানিয়েছেন এবং তারেক রহমানকে ভারত সফরের জন্য আমন্ত্রণ করেছেন সপরিবারে, তার স্ত্রী এবং কন্যার নাম উল্লেখ করে। এবং ভারত অনেক আশা করছিল যে তারেক রহমান প্রথম ভারতেই যাবেন। এখন এই যে ভারতে গেলেন না, দ্বিতীয় সফরেও ভারতে গেলেন না, চীনে গেলেন, তারপরে তৃতীয় সফরেও হয়তো যাবেন না। তো এটা একটা এক ধরনের ভারত নিশ্চয়ই এটাকে এক ধরনের স্নাব হিসেবে দেখছে। তো এই যে বাংলাদেশের তরফ থেকে যে ভারতের প্রতি যে একটা এক ধরনের শীতল মনোভাব, এটা এখনো কাটেনি, যেটা আর কি আরো শীতল ছিল ইউনূস সরকারের আমলে। এবার মনে হচ্ছিল যে হয়তো একটু উষ্ণ হবে, কিন্তু এখন মনে হচ্ছে ওই শীতলতাটা আর কাটছে না। তো এটার কারণটা কি? মানে বিএনপি কি মানে আগে যখন বিএনপি ক্ষমতায় ছিল 2001 থেকে 2006, তখন সম্পর্কটা ভালো ছিল না, এটা এটা আমরা সবাই জানি, এটা বলাই যেতে পারে, কিন্তু এত খারাপ তো ছিল না। আমার ধারণা যখন তারেক রহমান লন্ডন থেকে দেশে স্বদেশে ফিরে এলেন তার মায়ের মৃত্যুশয্যায় আহ, যাওয়ার জন্য, তখন কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ হুম। সফরে এসেছিলেন এবং তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছিলেন, সমবেদনা সহানুভূতি জানিয়েছিলেন। এটা একটা কূটনৈতিক, আহ, আমি বলবো প্রজ্ঞার পরিচায়ক। কিন্তু আমরা যদি দেখি যে ভারতে বাংলাদেশ সম্পর্কে এবং সাধারণত সার্বিকভাবে মুসলমানদের সম্পর্কে গত 1.5-2 বছরে যে ধরনের নীতি প্রণয়ন করা হচ্ছে এবং বাস্তবায়ন করা হচ্ছে এবং যেসব বক্তব্য বিবৃতি প্রকাশিত হচ্ছে, আপনি বলতে পারেন যে বাংলাদেশে জুলাই বিপ্লব এর পর থেকেই ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে, যার সঙ্গে বাংলাদেশ সম্পৃক্ত নয়, অভ্যন্তরীণ রাজনীতিতে কিছুটা মুসলিম বিদ্বেষী একটা মনোভাব বেশ প্রকট হয়ে ধরা পড়েছে। সেটা শুধুমাত্র বাংলাদেশকে কেন্দ্র করে নয়, বা বলা যেতে পারে বাংলাদেশ সম্পূর্ণভাবে বিচ্যুত একটা বিতর্ক বা ডিসকোর্স শুরু হয়েছে অতি সম্প্রতি পশ্চিম বাংলায়, অর্থাৎ বাংলাদেশেরই পার্শ্ববর্তী রাজ্য পশ্চিম বাংলায় বিজেপি নির্বাচনে জয়লাভ করার পর থেকে যে ধরনের বক্তব্য বিবৃতি আসছে, কথাবার্তা হচ্ছে, কর্মকাণ্ড চলছে, সেখান থেকে শুধু বাংলাদেশ বিদ্বেষ নয়, মুসলিম বিদ্বেষী একটা মনোভাবও বেশ কট্টরভাবে প্রকাশিত হয়েছে। সেই পরিস্থিতিতে বাংলাদেশ সরকার ঠিক কিভাবে ভারতের প্রতি সহানুভূতির হাত বাড়াবেন বা ওয়েলকামিং অ্যাপ্রোচ নেবেন, সেটা নিয়ে আমার মনে হয় ভেতরে রাজনৈতিক কথাবার্তায় কিছুটা চিন্তা ভাবনা চলছে। যে অবশ্যই আমরা জানি যে বাংলাদেশ সরকারের ভেতরেই কর্তৃপক্ষ রয়েছেন, নেতৃত্ব রয়েছেন যারা চাইবেন এবং যারা আগ্রহী যে ভারতের সঙ্গে আমাদের সব বাংলাদেশ ভারত সম্পর্কটা স্বাভাবিক হোক, উষ্ণ হোক, বন্ধুত্বপূর্ণ হোক। কিন্তু তারা কথা বুঝতে পারেন যে বিপ্লবের পর থেকে কিন্তু ভারত আওয়ামী লীগের সমর্থক রাষ্ট্র হিসেবে, শক্তি হিসেবে চিহ্নিত হওয়ার পর থেকে একটা ভারত বিমুখী প্রতিক্রিয়া বাংলাদেশে সৃষ্টি হয়েছে। সেটা কিন্তু এখনো সম্পূর্ণ কেটে ওঠেনি, সেটা কাটতে আরো সময় লাগবে। সরকারকেও এ বিষয়ে কর্মকাণ্ড করতে হবে। আমি মনে করি যে একটা বড় পদক্ষেপ নেওয়া যাবে এবছরের শেষের দিকে, যখন গঙ্গা বা পদ্মা পানি চুক্তি যখন নবায়ন করার সময় আসবে, তখন যদি দুপক্ষের মধ্যে সমঝোতার একটা চিহ্ন গড়ে ওঠে, সবাই দেখতে পায় যে ভারত সত্যি বাংলাদেশের বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে আচরণ করছে, বাংলাদেশের জন্য পানি সরবরাহ অতি গুরুত্বপূর্ণ এবং সে বিষয়ে চুক্তি নবায়ন করছে বাংলাদেশের স্বার্থের কথা বিবেচনা করে, তখন আমার মনে হয় দুদেশের সম্পর্কে নতুন করে একটা উষ্ণ ভাব দেখা দেবে। সেটা যদি না হয়, তাহলে বাংলাদেশকে কি করা রয়েছে সেটা তাদেরকে ভাবতে হচ্ছে এবং আমি মনে করি যে সরকার সে কথাটাই ভাবছেন, বিকল্প ধারা তারা চিন্তা করছেন এই মুহূর্তে। আচ্ছা, আচ্ছা, তাহলে পানি আবার সেই পানির উপরে নির্ভর করতে হবে, যে পানি কোন দিকে গড়ায় সেই দিকেই সম্পর্ক গড়াবে লিটারালি। তো এখন আরেক
মানে এই চীনের সাথে সম্পর্ক গড়ার আরেকটা দিক হচ্ছে আমেরিকা। এখন আমেরিকান প্রতিরক্ষা নীতিতে চীনকে তাদের রাষ্ট্রের প্রতি, তাদের জাতীয় নিরাপত্তার প্রতি একটা হুমকি হিসেবে দেখানো হয়। তো এই চীন আবার এদিকে আমেরিকা চেষ্টা করছে বাংলাদেশের সাথেও এক ধরনের বিভিন্ন খাতে, অর্থনৈতিক, প্রতিরক্ষা, জ্বালানি, বিভিন্ন খাতে একটা স্ট্র্যাটেজিক একটা পার্টনারশিপ গড়ে তোলার জন্য। কারণ বঙ্গোপসাগর এলাকাটা তাদের জাতীয় নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে, যেহেতু চীন এখন মিয়ানমারের থ্রু দিয়ে বঙ্গোপসাগর হয়ে আহ, সমুদ্রে অ্যাক্সেস গড়ে তুলছে। তো এখন চীন যেহেতু যদি বাংলাদেশে তাদের উপস্থিতিটা আরো জোরদার করে, আমেরিকা দৃষ্টিভঙ্গি কি হতে পারে? আমেরিকা কি মনে করবে যে এটা ঠিক আছে, এটা ভারতকে ব্যালেন্স করার জন্য চীনের সাথে এই ধরনের ঘনিষ্ঠ সম্পর্ক বাংলাদেশের প্রয়োজন, এবং সেটাতে তারা কোনো বাধা দেবে না বা কোনো মানে ব্যাঘাত সৃষ্টি করবে না? আমার ধারণা, আপনি যে কথাটা বললেন, যুক্তরাষ্ট্র ভারত চীনের মধ্যে যে বৈরী প্রতিদ্বন্দ্বিতা রয়েছে সেটা তো আছেই, সেটা তো বাংলাদেশকে ম্যানেজ করতেই হবে। ভৌগোলিকভাবে আমরা দুটি দেশের সাথে সম্পৃক্ত, সরাসরি এবং বা পরোক্ষভাবে। কিন্তু যুক্তরাষ্ট্রের অবস্থানটা ঠিক অন্যরকম। যুক্তরাষ্ট্র প্রায় 120 বছর ধরে বিশ্বের সর্বোচ্চ শক্তিশালী পরাশক্তি হিসেবে দায়িত্ব পালন করেছে বা সেই কাজ করেছে। অতি সম্প্রতি গত 10-12 বছর ধরে যুক্তরাষ্ট্রের সেই বিশ্ব শক্তির যে বিন্যাস রয়েছে, যে পরিকাঠামো রয়েছে, সেই পরিকাঠামোতে কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন আসছে। সেই পরিবর্তনটাকে আমি বলছি সিস্টেমিক ট্রানজিশনাল ফ্লুইডিটি, যে আমাদের যে পরিকাঠামো রয়েছে তাতে একটা পরিবর্তন আসছে, কিন্তু পরিবর্তনটা ঠিক কোন দিকে গড়াচ্ছে সেটা আমরা এখনো ধরে উঠতে পারছি না। এদিকেও যেতে পারে, ওদিকেও যেতে পারে। এই যে ফ্লুইডিটি, একটা অনিশ্চয়তা রয়েছে, এই ফ্লুইডিটির ভেতরে প্রত্যেকটি রাষ্ট্রকে তার নিজের যে স্বার্থ সেটা পুনর্চিহ্নিত করতে হবে, এবং সেই স্বার্থ কিভাবে অ্যাডভান্স করা যায়, ডিফেন্ড করা যায়, এগিয়ে নেওয়া যায়, স্বার্থ সংরক্ষণ করা যায়, সে বিষয়ে চিন্তা ভাবনা করতে হবে। এবং আমার মনে হয় বাংলাদেশকে চীন, ভারত, যুক্তরাষ্ট্র এই তিনটি বৃহৎ শক্তির কথা ভেবেই নিজের স্বার্থ কিভাবে সংরক্ষণ করা যায়, এগিয়ে নেওয়া যায়, সে কথা ভাবতে হবে। এটা খুবই কঠিন, জটিল, গুরুত্বপূর্ণ দায়িত্ব। বাংলাদেশ কি সেটা করতে পারবে? এতদিনে করে এসেছে, কিন্তু আমার মনে হয় অতি সম্প্রতি ইরান যুদ্ধে বলা যায় পরাজিত হওয়ার পর যুক্তরাষ্ট্রের বৈশ্বিক অবস্থান কিছুটা দুর্বল হয়েছে। তুলনামূলকভাবে, আপেক্ষিকভাবে চীনের অবস্থান কিছুটা শক্তিশালী হয়েছে। তার প্রমাণ আমরা পেয়েছি প্রেসিডেন্ট ট্রাম্প অতি সম্প্রতি যখন বেইজিং গেলেন। তখন তাদের মধ্যে যে আলাপ আলোচনা হয়েছে তাতে আমরা দেখেছি যে যদিও চীনকে তারা বৈরী প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র মনে করে এবং এখনো করছে, এবং তার বিরুদ্ধে তারা বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে এবং ভবিষ্যতেও নেবে, কিন্তু একটা চিন্তাধারা ট্রাম্প প্রশাসনের মাথায় এসেছে যে চীনকে যুদ্ধে পরাজিত করা যাবে না, হুম। বরং তার সঙ্গে কোনো ধরনের ডিটারেন্স বা যুদ্ধ প্রতিরোধক ব্যবস্থা করে চীন যেন অতি বেশি শক্তিধর না হতে পারে সেই ব্যবস্থাটা করতে হবে। সেটা কূটনৈতিক হোক, বৈজ্ঞানিক হোক, অর্থনৈতিক হোক, বিভিন্ন ভাবে। কিন্তু আমরা জানি যে 24শে সেপ্টেম্বর প্রেসিডেন্ট শি জিনপিং হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের অতিথি হয়ে থাকবেন। তারপরেও এবছর ডিসেম্বর মাসে আবার দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আলাপ আলোচনা হবার কথা আছে। এবছরের যে বিভিন্ন আলাপ আলোচনা হবে তার মধ্যে কিন্তু আমরা চীন মার্কিন সম্পর্কে একটি, আমি বলবো, সার্বিক পরিকাঠামোগত পরিবর্তনের চিহ্ন দেখতে পাবো। বাংলাদেশকে এই পরিবর্তনের একটা সুযোগ নিতে হবে। তার জন্য সত্যি আমরা যেটা বলি সফিস্টিকেটেড ডিপ্লোমেসি প্রয়োজন। সেটা কি বাংলাদেশের আছে? এ পর্যন্ত আমি মনে করি যা লক্ষণ দেখতে পাচ্ছি তাতে আমি মনে করি যে বাংলাদেশের হয়তো সে সম্ভাবনাটা রয়েছে, এবং তারা যদি এটাকে সার্বিকভাবে মানিয়ে নিতে পারে, এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে তারা নিজেদের স্বার্থ সংরক্ষণ করতে পারে, তাহলে বাংলাদেশের মঙ্গল হওয়া অসম্ভব নয়। মঙ্গল হওয়া অসম্ভব নয়, কিন্তু আমার যেটা চিন্তা হচ্ছে সে যুক্তরাষ্ট্র এই বাংলাদেশের এই চীনের সাথে সম্পর্কটাকে কি চোখে দেখতে পারে? মানে তারা কি এখানে একটা স্পয়লারের ভূমিকা পালন করবে, নাকি তারা মনে করবে যে বাংলাদেশের নিজের স্বার্থের জন্য এটা প্রয়োজন এবং আমেরিকা সেটাকে মোটামুটি নিউট্রাল চোখে দেখবে?
সেই নিউট্রাল চোখে আমরা দেখার অতীতে দেখেছি, অবস্থা কি আছে এখন? আমরা ডেমোক্রেটিক প্রশাসনের আমলে দেখেছি যে চীনের সঙ্গে যে বৈরী ভাব ছিল সেখানে একটা জিরো সাম চিন্তা ছিল যে বাংলাদেশ যদি চীনের সঙ্গে অতি ঘনিষ্ঠ হয়ে যায় তাহলে সেটা আহ, ভারতের জন্য এবং যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর। তার একটা দৃষ্টান্ত আমি দেই আপনাকে। 2010 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী বেইজিং গিয়েছিলেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রস্তাব করেছিলেন যে চট্টগ্রামে গভীর আহ, সামুদ্রিক বন্দর নির্মাণের জন্য চীন যেন সাহায্য সহযোগিতা দিতে এগিয়ে আসে এবং চীন রাজি হয়েছিল। তৎকালীন ভাইস প্রেসিডেন্ট শি জিনপিং তখন সেটাকে সাদর আমন্ত্রণ জানিয়েছিলেন এবং একটা সার্ভে করার জন্য ব্যবস্থা হাতে নিয়েছিলেন। কিন্তু তারপরেই ভারতীয় এবং মার্কিন চাপের মুখে সেই বাংলাদেশ সরকারই তাদের সেই প্রস্তাবটা তুলে নিয়ে বরং জাপানের সাহায্যে মাতার বাড়িতে নতুন করে গভীর সমুদ্র বন্দর নির্মাণের প্রস্তাব গ্রহণ করে। কাজে বাংলাদেশকে এ ধরনের চাপ আগেও কিন্তু মোকাবিলা করতে হয়েছে। এমনটা নয় যে তারা করেনি, করেছে তারা। তাদের বাংলাদেশের উদ্দেশ্য হলো চট্টগ্রামের কাছে একটা গভীর সামুদ্রিক বন্দর নির্মাণ করা। যে করে দিতে পারে স্বল্প ব্যয়, বাংলাদেশের উপরে চাপ কম দিয়ে, যার কাছ থেকে আমরা সাহায্য নিতে পারি আমাদের স্বার্থ যেন উদ্ধার করা যায় মিনিমাম ব্যয়, সেটাই বাংলাদেশের করা উচিত। এখানে বৃহৎ শক্তিরা কিন্তু পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা চালিয়েই যাবে। তার মানে এই না যে আমরা একজনের ভয় সম্পূর্ণ আমাদের নিজের স্বার্থ ত্যাগ করব। সেটা আমি মনে হয় বুদ্ধির পরিচায়ক হবে না। বুদ্ধির পরিচায়ক হবে সবাইকে বুঝিয়ে বলা যে আমাদের সাহায্য প্রয়োজন, আমাদের বিশাল জনশক্তি, তাদেরকে সত্যিকার অর্থে প্রোডাক্টিভ ফোর্সে পরিণত করতে হবে, আমাদের অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নিতে হবে, আমাদের নিজস্ব প্রয়োজনে নিজস্ব চাহিদায় আমাদের সাহায্য প্রয়োজন। যারা আমাদেরকে সাহায্য করবে অবশ্যই আমরা তাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। সেটা চীন হোক, যুক্তরাষ্ট্র, ভারত, ডাজন্ট ম্যাটার, সেটা বড় কথা নয়। যেখান থেকে আমরা প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা পাবো আমরা সেটা নেব আমাদের নিজেদের স্বার্থে। এই কথাটা বলার শক্তি আমাদেরকে উপার্জন বা অর্জন করতে হবে। হ্যাঁ, নতুন সরকার তো ক্ষমতা নেওয়ার আগে একটা কথা বলেছিল যে তারা স্ট্র্যাটেজিক অটোনমি বা স্ট্র্যাটেজিক সভরেন্টি, আমার মনে হয় তারা সব মানে ফ্রেজটা ব্যবহার করেছিল। তো এই বর্তমান বিশ্বে স্ট্র্যাটেজিক সভরেন্টি বলে কোনো কিছু আছে? আদৌ কোনো রাষ্ট্র সেটা এনজয় করে কিনা, মানে যুক্তরাষ্ট্র এবং চীন ছাড়া? এটাও তো একটা বড় প্রশ্ন যে একটা বাংলাদেশের সাইজের একটা দেশের কি সেই অবস্থান আছে স্ট্র্যাটেজিক্যালি নিজেকে অটোনমাস করে তোলা, যে আমি এই পরাশক্তিদের দ্বন্দ্বের, সব পরাশক্তির সাথে আমি সমান সম্পর্ক রাখবো, কিন্তু তাদের দ্বন্দ্বে আমি কোনো অংশগ্রহণ করব না, আমি তাদের জন্য কিছু করব না, কিন্তু তারা আমার জন্য সবকিছু করবে? এটা কতটা ফিজিবল, কতটা রিয়েলিস্টিক? স্ট্র্যাটেজিক অটোনমির ব্যাপারে কিন্তু আমি বলবো যে সবচেয়ে প্রধান দৃষ্টান্ত হলো ভারতের। ভারত রাশিয়ার সঙ্গে অতি ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গেও অনেক ঘনিষ্ঠ সম্পর্ক, চীনের সঙ্গে কিছুটা বৈরী ভাব, বলবো যে বেশ কিছুটা বৈরী ভাব, কিন্তু তা সত্ত্বেও একটা স্বাভাবিকীকরণের প্রক্রিয়া চলছে। রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতার কারণে কিন্তু ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে কিছুটা চিড় ধরেছিল গত 2 বছরে। এবং ভারত বারবার বলে চলেছে যে আমি কিন্তু আমার স্বার্থ কারণে রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রাখবো, তাদের থেকে আমি তেল কিনবো, গ্যাস কিনবো, আমার যা যা প্রয়োজন সেটা বাজারের দর অনুযায়ী যেখানে পাওয়া যাবে সেখান থেকে নেব। কিন্তু ভারতের মতো শক্তিশালী দেশ যেটা করতে পারে, বাংলাদেশের মতো শক্তিশালী নয়, সে ধরনের দেশ কি সেটা করতে পারে? এ বিষয়ে আমার একটা বক্তব্য রয়েছে। সেটা হলো যে একটা রাষ্ট্রের শক্তি কিন্তু তার শুধুমাত্র অর্থনীতি বা রাজনীতি বা সামরিক শক্তি সেগুলো নয়। আমি মনে করি একটি রাষ্ট্রের মূল শক্তি হলো রাষ্ট্রযন্ত্র অর্থাৎ সরকার এবং জনগণ। এই দুয়ের মধ্যে যে সমন্বয় রয়েছে সেটা যদি একীভূত থাকে, সেখানে যদি সম্পূর্ণ ঐক্যমত থাকে যে জনগণ সরকারের সঙ্গে একেবারে একমত এবং সরকারকে জনমতের বাইরে কোনো কিছু করতে হচ্ছে না, তাহলে কিন্তু কোনো বহিঃশক্তি সে রাষ্ট্রের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবে না। আমাদের বা বাংলাদেশের সবচাইতে বড় দুর্বলতা হলো গত 54 বছরের স্বাধীন ইতিহাসে যে রাষ্ট্রযন্ত্র একদিকে চলেছে আর জনস্বার্থ একেবারেই অন্যদিকে। সেখানে কিছু জনগণের মধ্যে একটা সরকারের প্রতি বিরূপ মনোভাব দেখা গেছে বা সরকারের প্রতি সমর্থন দেখা গেছে, কিন্তু সার্বিকভাবে
জনস্বার্থ একদিকে আর সরকারি স্বার্থ অন্যদিকে, বা এলিট জনগোষ্ঠীর স্বার্থ অন্যদিকে। এই বিভাজনের কারণেই কিন্তু দেশের দুর্বলতা রয়ে গেছে। যদি দেশের সরকার বাংলাদেশের মতো, বলবো তুলনামূলক ভাবে দুর্বল সরকার, রাষ্ট্রের সরকার যদি জনস্বার্থের উপরে ভিত্তি করে সরকার গড়ে তোলে, তাহলে কিন্তু সেই সরকারের দৃষ্টিভঙ্গিকে বহির্দেশীয়দেরকে মেনে নিতে হবে। এটা আমার দৃঢ় বিশ্বাস, এবং রাজনীতির ছাত্র হিসাবে আমি এটা আপনাকে বলতে পারি যে এছাড়া আমাদের কোনো বিকল্প নেই। ডক্টর মাহমুদ আলী, আপনার এই কথা দিয়ে আমার মনে হয় আজকের আলোচনা শেষ করা উচিত। এরপর আর কোনো প্রশ্ন থাকতে পারে না। তো আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আশা করি ভবিষ্যতেও আবার আপনার সাথে আলাপের সুযোগ হবে। ধন্যবাদ।